That's gone past, and it'll be a boundary. Trying to flick off his legs, leading edge. পাকিস্তানের মাটিতে ইতিহাস করল বাংলাদেশ। বোলারদের দুরন্ত পারফরম্যান্সে 10 উইকেটে রাওয়ালপিন্ডি টেস্ট জিতল টাইগাররা। And find answers quickly. Four more. There you go. Bangladesh go on to create history. ঝোড়ো হাওয়া বৃষ্টিতে ফেনীতে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা। কুমিল্লা লক্ষ্মীপুরে তলিয়েছে নতুন এলাকা। নোয়াখালীতে দুর্গতদের চরম দুর্ভোগ। ভিতরে পরিস্থিতি আরো ভয়াবহ, আমরা ওইদিকে যাইতে পারতেছি না, পানি আমাদের এতটুকু পর্যন্ত। কোনো জীবনে গরু আসলে এই আস্তানাতে আছে। বিশুদ্ধ পানি, স্যালাইন, শুকনা খাবার এগুলোর খুবই সংকট। বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 14 জনের বিরুদ্ধে মামলা। চকবাজার থানাকে এজাহার গ্রহণের নির্দেশ আদালতের। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। শুরুতেই রাওয়ালপিন্ডি টেস্টের খবর। পাকিস্তানকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ, যা দেশটির বিপক্ষে টাইগারদের জন্য প্রথম টেস্ট জয়। এর আগে মাত্র 146 রানে শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। 30 রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে পার হয় বাংলাদেশ। অন্য প্রসঙ্গ, দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও মানুষের ভোগান্তি কমেনি। প্রত্যন্ত এলাকাগুলোয় ত্রাণ পৌঁছানো নিয়ে সংকট কাটেনি। নামতে শুরু করেছে ফেনী শহরের পানি। কোমর সমান পানিতে ডুবে থাকা সড়ক এখন দৃশ্যমান। সালাউদ্দিন মোড়, বাড়াই উত্তরা ও মহিলা ক্যাডেট কলেজ সড়কে চলছে যানবাহন। এগুলো শহরের প্রধান সড়ক। রামপুর, মাস্টারপাড়া, একাডেমি, বিরিঞ্চি, পাঠানবাড়ি সহ বাকি সড়কগুলোতে এখনও পানি। শহরের কিছু এলাকায় বিদ্যুৎ আছে, বাকি 95% এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগের বাইরে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া থেকে কিছুটা পানি কমেছে, তবে নতুন করে আরও কিছু ইউনিয়ন নিমজ্জিত হচ্ছে। সোনাগাজী ও দাগনভূঞার অবস্থা এখনও ভয়াবহ। জেলা প্রশাসন মৃত্যুর সংখ্যা জানাতে পারেনি। ফেনী সদর, ফুলগাজী ও সোনাগাজীর মানুষের ত্রাণের বেশি প্রয়োজন বলে জানা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকের অবস্থাও আগের মতো। গাড়িতে থাকা মালামাল গাড়িতেই পৌঁছে যাচ্ছে। জেলা প্রশাসন জানায় 30,000 মানুষকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। বর্তমান ফেনী সদর ও সোনাগাজী, দাগনভূঞা সহ 6 লক্ষ মানুষ পানিবন্দী। সব গেছে, কিছু নেই। যুবক যারা আছে তারা সউদ্যোগে তাদেরকে উদ্ধার করে আনছে। আমরা নিজেরা একটা নৌকা ব্যবস্থা করেছি, আমরা কিছু লোককে নিয়ে এসেছি। কুমিল্লার বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে একের পর এক গ্রাম। আজ কয়েকটি নৌযানের ব্যবস্থা করতে পেরেছে বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনী। তাছাড়া স্বেচ্ছাসেবীরাও সংগ্রহ করেছেন কয়েকটি নৌযান। ত্রাণ নিয়ে তারা রওনা দিয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলোয়। শনিবারের বৃষ্টি ও উজানের পানির জন্য বিভিন্ন এলাকা নতুনভাবে তলিয়ে গেছে। কিচ্ছু চলার মতন কিছু নাই, ছাদের উপরে কোনো রুমে থাকি আর কি। আমরা কোনো জীবনে গরু আসলে এই আস্তানাতে আছে। ওই পাশে আপনার পানিটা মোটামুটি একটু কম আছে, ওইদিকে তার সবাই ত্রাণ দিয়ে চলে যায়। এদিকে নৌকা ছাড়া কিন্তু আসার কোনো ওয়ে নেই, আমরাও যাইতে পারতেছি না। একাবে রয়েছে আমরা এই সাইডে তারা গেছি, এই সাইডে তারা গেছে, এই দুই ভাই তারা রয়ে গেছে। এই ভাই তো তারা 5 গিরত রয়েছে, 3 গিরত, আর আমরা 5 গিরত। আমরা এই বাড়িতে আসলাম, এই বাড়িতে সবাই এলেছি। নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলায় পানি কমতে শুরু করলেও গতরাতে বৃষ্টির ফলে বিভিন্ন অঞ্চলে বাড়ছে পানি। নোয়াখালীর আবহাওয়া আজ বিরূপ। প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ, যে যার মতো সেই এলাকাগুলোয় ত্রাণ পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। প্রান্তিক এলাকাগুলোয় পানিবন্দী অনেকে, তাদের কাছে যাওয়া ত্রাণের পরিমাণও অপ্রতুল। আমাদের এই বাড়িতে এদিকে কোনো মানুষজন নাই, সবাই এখান থেকে আরো বিগত 15 দিন আগে এখানে পানি ছিল এতটুক।
ভিতরে পরিস্থিতি আরো ভয়াবহ, আমরা ওইদিকে যাইতে পারতেছি না, পানি আমাদের এতটুকু পর্যন্ত। ত্রাণ সামগ্রী বা আরো বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে, এই পানি, বিশুদ্ধ পানি, স্যালাইন, শুকনা খাবার, এগুলোর খুবই সংকট এই অঞ্চলেই। এখানে মানুষের খাবার দাবার নাই কোনো কিছু ভিতরে, আর হচ্ছে মেন কথা হচ্ছে পানির সংকট, ধরতে গেলে পানি নাই গা। এখন বাইরে যে ভাই ব্রাদার আছে বা বড় ভাইরা ছোট ভাইরা আছে, তা তো পারেন, তার নিয়ে আসেন এখানে। এদিকে আরও অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির। উজানের পানি কমায় শনিবার খুলে দেওয়া হয় নোয়াখালীর সুইচ গেটের 23টি রেগুলেটর। সেই পানি লক্ষ্মীপুর হয়ে মিশবে সাগরে। এ কারণে বর্তমানে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মেঘনা সহ বৃদ্ধি পেয়েছে আশপাশের খাল বিলের পানি। এতে সদরসহ 5 উপজেলা জলমগ্ন। এখনও পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ, যাদের মধ্যে 20,000 আশ্রয় কেন্দ্রে ঠাঁই পেয়েছেন। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। এ পর্যায়ে আমরা ফেনীতে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানতে যাব সাইফুদ্দিন রবিনের কাছে। রবিন, এখন এই মুহূর্তে ফেনীর আবহাওয়া কেমন দেখছেন? বৃষ্টি হচ্ছে কিনা এবং শারীরিকভাবে বন্যা পরিস্থিতি কেমন? পানি কি কমার কোনো সম্ভাবনা আছে কিনা? ত্রাণ কার্যক্রম সম্পর্কেও জানতে চাই। এখনও সেই ভয়াবহ অবস্থা, অর্থাৎ পূর্বের ন্যায় বলা চলে এখনও বিপর্যস্ত এই পূর্বাঞ্চলের এই জনপদ, এবং পানি নামছে, কিন্তু সেটি আসলে এত বিপুল পরিমাণে পানি ভাসিয়ে নিয়ে গেছে এই মানুষগুলোকে, সেই তুলনায় যে পরিমাণে বা যে হারে পানি নামছে সেটি কোনোভাবেই সন্তোষজনক না, বা সন্তুষ্টি অর্জনের কিংবা আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এবং বোধহয় আজ দিনের বেলাও যদি এখন পানি নামাটা অব্যাহতও থাকে, তারপরেও মনে হয় না যে 2-1 দিনের মধ্যে পরিস্থিতি অনুকূলে আসবে বা স্বাভাবিক হবে, কিংবা মানুষ ঘরে ফেরার মতো পরিস্থিতি তৈরি হবে। এই যে সড়ক, এটি আমি বারবারই একটা কথাই বলছি যে এটি হচ্ছে নোয়াখালী এবং ফেনী যে হাইওয়ে, সেটির সংযুক্ত একটি সড়ক, একেবারে হাইওয়ের কাছের সড়ক, ফেনী সদরের দক্ষিণ কাশিমপুর এলাকার। সেখানেই এই অবস্থা। এর চাইতে একটু গভীরে গেলে আরও ব্যাপক পরিমাণে পানি, যার ফলে পায়ে হাঁটার মতো জো নেই এরকম পানি। আর অন্যদিকে যদি বলতে চাই, ফুলগাজী, পরশুরাম, ফেনী অঞ্চলের সবচাইতে বেশি ভয়াবহ বিপর্যস্ত যে জনপদ, সেখান থেকে পানি নামছে ধীরে ধীরে, এবং সেই নামা পানিটা আবার সোনাগাজীকে আক্রান্ত করছে, সোনাগাজীকে প্লাবিত করছে ভয়াবহভাবে। সব কিছু মিলিয়ে এখনও ফেনীর বিভিন্ন অঞ্চল বা সবগুলো উপজেলায় বলা চলে লাখ লাখ মানুষের যেই বসতি ছিল সব কিছু বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং কেউ বাসায় নিজের ঘরে থাকার মতো অবস্থা নেই আসলে। কিন্তু তারপরও আশ্রয়ে তারা ছাড়ছেন না, নিজের বসত ভিটে তারা অনেকেই ছাড়ছেন না, যার ফলে ঝুঁকি নিয়েই নিজের বাসার ছাদে কিংবা টিনের চালের উপর যেভাবে পারছেন নিজের ঘরে একজন প্রতিনিধি থাকছেন, অন্যদিকে বাকিরা অন্যদিকে কোনো উঁচু স্থানে বা আশ্রয়স্থলে পাঠানোর চেষ্টা করছেন। আর ত্রাণের কথা যেটি, ত্রাণ নিয়ে সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা, যার ফলে ভুক্তভোগী এখনও প্রত্যন্ত প্লাবিত অঞ্চল, সেখানকার মানুষের কাছে ত্রাণ সহায়তা এখনও ব্যাপকভাবে পৌঁছায়নি আসলে। এবং শুকনো খাবার, টানা কয়েকদিন ধরে শুকনো খাবারের উপর নির্ভরশীল হয়ে যেই জীবনযাপন, সেটি নিঃসন্দেহেই দুর্বিষহ। সেই সঙ্গে পানিবাহিত রোগ সহ আরও বেশ কিছু রোগের পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, ত্রাণ পৌঁছায়নি বিভিন্ন জায়গায়। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ফেনীর অন্য এলাকার বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো আমাদের সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তিনি দুর্গত এলাকা এবং হাসপাতালগুলোতে সারাদিনই ছিলেন। তাজনুর, আপনার কাছে জানতে চাই যে আটকা পড়া মানুষ, তাদের উদ্ধার, ত্রাণ আর হাসপাতালের পরিস্থিতি এখন কেমন, কি দেখছেন আপনি সচক্ষে? দেখুন, এই প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে পানিবন্দী অবস্থায় প্রান্তিক অঞ্চলের মানুষ যারা এই সময়টি, এই ভয়াবহ সময়টি পার করছেন। পুরোপুরিভাবে সব ধরনের যে ব্যবস্থাগুলো সব কিছু ভেঙে গিয়েছে। আপনি হাসপাতালের কথা বলছিলেন, আজকে আমি সদর হাসপাতালে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে সেখানে চিকিৎসার অবস্থা কতটা ভয়াবহ, যেখানে পর্যাপ্ত ডাক্তার এখন পর্যন্ত হাসপাতালে পৌঁছতে পারেননি, আসতে পারেননি। সেক্ষেত্রে যারা ওখানে বন্দী অবস্থায় রয়েছেন, অনেকে আশ্রয় নেবার উদ্দেশ্যে হাসপাতালে 2য় তলা এবং 3য় তলায় আশ্রয় নিয়েছেন, সবাই কিন্তু এক ধরনের মানবেতর জীবনযাপন করছেন, যেখানে কিনা পর্যাপ্ত রকমের চিকিৎসা ব্যবস্থা কিংবা অন্যান্য যে সহায়তার যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে না। বরং এই যে রাস্তাটিতে আমি রয়েছি এই মুহূর্তে, এটি কিন্তু ঘুরে ফিরে ফেনীর যে 4টি উপজেলার নাম বারবার করে বলা হচ্ছে, যে ভয়াবহ অবস্থা সবচেয়ে বেশি যে 4টি উপজেলায়, যে ফুলগাজী, সোনাগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া, সেই 4টি উপজেলাতে যাওয়ার, শহর দিয়ে যাওয়ার যে মূল যে সড়কটি ক্যাডেট কলেজ রোড, সেই রোড আপনি দেখতে পাচ্ছেন যে সেই রাস্তাটিতে ক্যাডেট কলেজের একেবারে মূল ফটকের সামনে এখনও কোমর অবধি পানি রয়েছে, এবং মানুষ কিন্তু সেই পানি ডিঙিয়ে যার যার গন্তব্যে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। ছাগলনাইয়ার দিকে যাওয়ার জন্যে যারা চেষ্টা করেছেন, তারা কিন্তু আসলে সেই অর্থে
সফল হতে পারেননি, কেননা সেখানে এখন অবধি সবগুলো গাড়ি পৌঁছতে পারছে না। আর কিছু জায়গাতে পানি নেমে যাওয়ার ফলে নৌকা দিয়েও সেখানে পৌঁছানো বেশ দুরূহ হয়ে পড়েছে। সব মিলিয়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরিভাবে যে ভেঙে পড়েছে সেটি সমাধান হতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যাবে, যেহেতু পানি নামতে শুরু করেছে এবং এই নামতেও কিন্তু এই 2-3 দিন সময় বেশ পার হয়ে যাবে বলেই কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু সেটাই মনে হচ্ছে। সব মিলিয়ে আসলে প্রান্তিক অঞ্চলের মানুষ এখনও বেশ রকমের দুর্ভোগে রয়েছে, যেখানে আসলে পর্যাপ্ত খাদ্য সহায়তা, ওষুধ সামগ্রী এবং অন্যান্য যেই জরুরি সহায়তাগুলো দরকার সেগুলো খুব জলদি সময়ের মধ্যে পৌঁছানো প্রয়োজন। তাজরুল জানাচ্ছিলেন যে পানি কমতে শুরু করলেও কয়েক জায়গায় এখন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। ধন্যবাদ আপনাকে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বন্যায় 7 জেলায় 18 জন মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন 52,09,000 মানুষ। সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে তিনি বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সহায়তা অব্যাহত রয়েছে। বন্যা আক্রান্ত জেলাসমূহের ডিসিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনা, নৌ ও বিমান বাহিনী সহ অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে। উপদেষ্টা জানান, সড়ক এবং আকাশপথে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ফেনীতে স্বাস্থ্য সেবা দিতে প্রস্তুত করা হয়েছে ফিল্ড হাসপাতাল। মৃত সংখ্যা গতকাল যা ছিল সেটি 18 জন, তবে মৌলভীবাজারে 2 জন নিখোঁজ রয়েছে, একজন সদর উপজেলাতে, একজন রাজনগর উপজেলাতে। আমাদের জেলা প্রশাসন থেকে এখানে সেনাবাহিনী রয়েছে, তাদের মাধ্যমে এগুলো সমন্বয় করতে হচ্ছে, যে কারণে আমরা ত্রাণ সামগ্রী আমরা যাতে করে প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে যায় এবং যারা অনিরাপদ স্থানে রয়েছে তাদেরকে যাতে উদ্ধার করা যায় সেদিকে আমাদের মনোযোগ বেশি রয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 14 জনের বিরুদ্ধে মামলা। চকবাজার থানায় হত্যা মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ একাধিক ব্যক্তির নামে আরও 6টি হত্যা মামলা নিতে বিভিন্ন থানাকে নির্দেশ দিয়েছে আদালত। এর মধ্যে যাত্রাবাড়ি থানায় 3টি, উত্তর পশ্চিম তেজগাঁও এবং হাতিরঝিল থানায় 1টি করে হত্যার ঘটনা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘটা সহিংসতায় বিভিন্ন সময়ে প্রাণ হারানোর পরিবারের সদস্যরা এসব মামলার আবেদন করেন। দুপুরে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসব মামলা নিতে থানাগুলোকে নির্দেশ দেন। মামলা দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে আইনজীবী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, যত বড় ব্যক্তি হোক আইনের আওতায় এনে স্বজন হত্যার বিচারও দাবি করেন তারা। তৎকালীন বিডিআরের কর্নেল আজিজ আহমেদ পরবর্তীতে সেনাপ্রধান হন। তিনি আমাকে এবং আমার মাকে ঢাকায় নেন, এই ঢাকা সেক্টরের 2 তলায়, যে আমার বাবা যেন এই মামলায় রাজসাক্ষী হন। যদি রাজসাক্ষী না হয় আমার বাবার নাম ভালো হবে না। অপমৃত্যু দায়ের হওয়ার কারণে কোর্ট আজকে বলছে যে ওই অপমৃত্যুটার রিপোর্টটা কল করার জন্য, ওই মামলায় কোনো তদন্ত হয়েছে কিনা এটা জানার জন্য। এটা জানার পরে এসে কে এখান থেকে এই করবে, স্টেপ নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত মানলে আবারও বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে বলে আশাবাদী অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জানান, শ্রম অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণের দ্রুত সমাধান করা হবে। সচিবালয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা এই কথা জানান। বলেন, শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো দ্রুত সমাধান হবে বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফিফকে আশ্বস্ত করা হয়েছে। তাদের শর্ত পরিপালন করলে জিএসপি পাওয়া যাবে। সালেহ উদ্দিন আহমেদ বলেন, উপকূলীয় এলাকার উন্নয়নের অর্থায়ন নিয়েও আলোচনা হয়েছে। মার্কিনীদের নিয়ে বাংলাদেশ ভারাক্রান্ত না, কারণ তাদের অর্থের বেশিরভাগই ঋণ নয়, অনুদান। জিএসপি নিয়ে কতগুলি শর্ত আছে, এগুলো আমরা পালন করি। শর্ত প্রতিপালন বলি ওটা হলে, কারণ ওদের সিস্টেমটা হলো এগুলো প্রতিপালন না করলে হাইয়েস্ট লেভেলে ওরা কংগ্রেস যে আছে, সেনেট আছে, ওরা কিন্তু সব এগুলো করবে না। ফেনীর ছাগলনাইয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা ও ত্রাণ দেওয়ার কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। রবিবার ভোর থেকেই তাদের এই কার্যক্রম শুরু হয়। এছাড়া যেসব রোগীর অবস্থা সংকটাপন্ন তাদের ঢাকায় এনে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করছে বাংলাদেশ বিমান বাহিনী। ঢাকার বিমান বাহিনী ঘাঁটি বাসারের প্রশাসনিক উইং কমান্ডার এস এম আশরাফুল আনোয়ার জানান,
চিকিৎসা সেবার ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে গর্ভবতী মহিলা ও যাদের অবস্থা সংকটাপন্ন তারা। জানান, পানি নামতে শুরু করায় আগামী 2-1 দিনের মধ্যে প্রশাসনের সাহায্য নিয়ে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা চালানো হবে। দুর্গম এলাকায় রেকি করে প্রয়োজনীয়তা নির্ণয় করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, এক্ষেত্রে ছাগলনাইয়া উপজেলাকে হাব হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে মেডিকেল সাপোর্টের একটা বড় ধরনের প্রয়োজনীয়তা রয়েছে। তো সেই প্রেক্ষাপটে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই যে ফেনীর ছাগলনাইয়া এই অঞ্চলে বন্যা কবলিত মানুষের জন্য মেডিকেল সাপোর্টটা খুব বেশি প্রয়োজন। যেহেতু এখানে কোনো বিদ্যুৎ নাই, বড় ধরনের কোনো সার্জারি হচ্ছে না, যেহেতু বিদ্যুৎ নেই, হসপিটালগুলো এখানে গর্ভবতী মহিলাদেরকে তারা হ্যান্ডেল করতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, জিমনেশিয়াম, ডাকসু ও বিশ্ববিদ্যালয় ক্লাবে চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। আজও গত কয়েকদিনের মতোই নানা শ্রেণী পেশার মানুষ এসে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। প্রতিদিন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কেন্দ্রগুলোতে এসে যেভাবে পারছেন বন্যার্তদের জন্য সহায়তা দিচ্ছেন। নগদ টাকা, ওষুধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য দিচ্ছেন তারা। এখন পর্যন্ত 4 কোটিরও বেশি নগদ টাকা সংগ্রহ হয়েছে। 6 ঘন্টা খোলা থাকার পর বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট। সকাল 8টার দিকে গেটগুলো আংশিক খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিডিবি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার আব্দুর জাহের। তিনি জানান, হ্রদের পানির উচ্চতা শনিবার বিকেলের সমুদ্রপৃষ্ঠ থেকে 107.7 ফুট উচ্চতায় পৌঁছায়, যা বিপদসীমার কাছাকাছি, যে কারণে লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্পিলওয়ের 16টি গেট ও 6 ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হয়। প্রতি সেকেন্ডে ছাড়া হয় 9000 কিউসেক পানি।